Hi everyone, welcome to Finance with Noren. আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে অ্যানালাইসিস করা হয় সেটা দেখব। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায় কোম্পানি কত নেট প্রফিট জেনারেট করেছে, কিন্তু এটা বোঝা যায় না যে কোম্পানি কত অ্যাকচুয়াল ক্যাশ জেনারেট করেছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায় যে কোম্পানি কত ক্যাশ ইনফ্লো হয়েছে, কত ক্যাশ আউটফ্লো হয়েছে। এক্সাম্পলের সাহায্য নিয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে বোঝা যাক। ধরা যাক মিস্টার এক্স নামে একটা লোকের পেন্টের শপ আছে এবং সে ডেলি 200 বাক্স পেন্ট সেল করে এবং একটা বাক্স পেন্টের দাম হচ্ছে 100 টাকা করে। তার মানে 200 বাক্স সেল করার জন্য সে রেভিনিউ জেনারেট করে 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে ক্যাশ সেল হচ্ছে 15,000 টাকা, ক্রেডিট সেল হচ্ছে 5,000 টাকা। কিন্তু আমরা যখন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখব, তাহলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে শো হবে 20,000 টাকায় টোটাল সেল হিসাবে। তার মানে কোম্পানির কাছে যদি ফিউচারে 5,000 টাকা ক্যাশ যদি না আসে, সেটা আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারবো না। আমরা রিটেল ইনভেস্টাররা ইনভেস্ট করার সময় সাধারণত পি রেশিও, আরওই, আরওসি, সেলস গ্রোথ, ইপিএস, ডিভিডেন্ড ইল্ড এগুলোই দেখি। কোম্পানির প্রমোটার এবং ম্যানেজমেন্ট এগুলো খুব ভালোভাবেই জানে। যদি কোনো কোম্পানি ফ্রড করতে চায় তাহলে সেলসের ফিগারটা বাড়িয়ে ফ্রড করতে পারে। রিসেন্টলি ব্রাইটকম গ্রুপ নামে একটা কোম্পানি এভাবেই ফ্রড করেছে। আমরা এবার দেখব কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে একটু হলেও হিন্টস পাওয়া যায় ফ্রডটাকে নিয়ে। ব্রাইটকম গ্রুপ লিমিটেড 2021 সালে সেল ছিল 2800 কোটি টাকার মতো এবং প্রফিট বিফোর ট্যাক্স ছিল 6,600 কোটি টাকার মতো। প্রফিট আফটার ট্যাক্স ছিল 480 কোটি টাকার মতো। ট্রেড রিসিভেবল ছিল 2021 সালে 140 কোটি টাকার মতো। নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং প্রফিট জেনারেট করেছিল 450 কোটি টাকার মতো। ক্যাশ ফ্লো বাই প্যাড রেশিওটা 2021 সালে ব্রাইটকম লিমিটেডের ছিল 0.95। 2021 সালে কোনো রেড ফ্ল্যাগ ছিল না ব্রাইটকম লিমিটেডে। 2022 সালে ব্রাইটকম লিমিটেডের সেল হয়েছিল 5,000 কোটি টাকা। প্রফিট বিফোর ট্যাক্স ছিল 1250 কোটি টাকা। প্রফিট আফটার ট্যাক্স ছিল 910 কোটি টাকা মতো এবং ট্রেড রিসিভেবল বেড়ে দাঁড়িয়েছিল 760 কোটি টাকা এবং নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি দাঁড়িয়েছিল 280 কোটি টাকা। আমরা যদি এবার সিএফও বাই প্যাড রেশিওটা দেখি, তাহলে 0.3 দেখব। এটা থেকে বোঝা যাচ্ছে কোনো কোম্পানির সেল যত খুশি বাড়াতে পারে, কিন্তু ট্রেড রিসিভেবল যেটা আছে সেটার সঙ্গে কোনো টেম্পারিং করতে পারবে না। তাই কোনো কোম্পানিকে আমরা ইনভেস্ট করার আগে অবশ্যই সিএফও বাই প্যাড রেশিওটা এবং ট্রেড রিসিভেবলের ফিগারটা চেক করা উচিত। সিএফও বাই প্যাড রেশিওটা যদি 1-এর কাছাকাছি থাকে তাহলে ভালো মনে করা হয়। যখন এই সিএফও বাই প্যাড রেশিওটা যখন 1-এর কাছাকাছি থাকবে না, তখন আমাদের অন্যান্য জিনিসগুলো চেক করা দরকার, যেমন প্রোমোটারের হিস্ট্রি, কতবার কোম্পানিটার নাম চেঞ্জ হয়েছে, কোম্পানিটা কী জন্য ট্রেড রিসিভেবলটা বেড়েছে, এগুলো সব চেক করা দরকার। আমরা এবার দেখব ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কী। ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, দ্বিতীয়টা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তৃতীয়টা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রফিট বিফোর ট্যাক্সের সাথে আমরা নন ক্যাশ এক্সপেন্স যেগুলো আছে সেগুলোকে অ্যাড করি, যেমন ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এগুলোকে অ্যাড করি এবং নন অপারেটিং ইনকাম যেগুলো আছে সেগুলোকে মাইনাস করি, যেমন ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, এগুলোকে মাইনাস করি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল বলে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কারেন্ট অ্যাসেট বাড়া মানে ক্যাশ আউটফ্লো হচ্ছে এবং কারেন্ট অ্যাসেট কমা মানে ক্যাশ ইনফ্লো হচ্ছে। যদি কারেন্ট লায়াবিলিটিস বাড়ে তাহলে ক্যাশ ইনফ্লো হচ্ছে, কারেন্ট লায়াবিলিটিস কমলে ক্যাশ আউটফ্লো হচ্ছে। এই ফিগারটা প্লাস মাইনাস করার পর আমরা নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ফিগারটা পাই। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে বোঝা যায় যে কোম্পানি কত টাকার অ্যাসেট পারচেস করেছে এবং কত টাকার অ্যাসেট সেল করেছে। যদি কোম্পানি অ্যাসেট পারচেস করে থাকে তাহলে ফিগারটা নেগেটিভে শো হবে, যদি কোম্পানি অ্যাসেট সেল করে থাকে তাহলে ফিগারটা পজিটিভে শো হবে। ফিনান্সিং অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যায় কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারটা, মানে কোথা থেকে কত লোন নিয়েছে, শেয়ার ইস্যু করেছে, ডিভিডেন্ড পে করেছে, লোন রিপেমেন্ট করেছে, এগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যায়। যখন কোম্পানি শেয়ার ইস্যু করে এর মানে কোম্পানিতে ক্যাশ ইনফ্লো হচ্ছে, তখন ফিগারটা পজিটিভে শো হয়। যখন লোন রিপেমেন্ট হচ্ছে তখন ফিগারটা নেগেটিভে শো হয়, কারণ এর জন্য কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে। যখন ডিভিডেন্ড পেমেন্ট করা হয় তখনও ফিগারটা নেগেটিভে শো হয়, কারণ এর ফলে কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে। যখন বাইব্যাক করা হয় তখনও ফিগারটা নেগেটিভে শো করা হয়, কারণ এর ফলে কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে। এগুলি আর কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে বোঝা যায়। আমরা এবার দেখব কোনো কোম্পানির কীভাবে অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করতে হয়। প্রথমে আমরা গুগলে গিয়ে skinner.in টাইপ করব। টাইপ করার পর আমরা ওয়েবসাইটটা ভিজিট করব এবং ওয়েবসাইটের ওপরে দেখব আমরা একটা সার্চের অপশান পাচ্ছি। সার্চের অপশানে গিয়ে কোম্পানির নাম লিখবো, যে কোম্পানি আমরা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করতে চাইছি। যেমন এখানে আমরা এশিয়ান পেন্টের রিপোর্ট ডাউনলোড করব, তাই আমরা এশিয়ান পেন্ট টাইপ করব। তারপরে নিচের দিকে আসবো, আস্তে আস্তে আমরা নিচের দিকে এসে আমরা এই ট্যাবটা দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যানুয়াল রিপোর্ট সেকশনটা দেখতে পাচ্ছি। অ্যানুয়াল রিপোর্ট থেকে আমরা ডাউনলোড করতে পারবো অ্যানুয়াল রিপোর্টটা আর কি এশিয়ান পেন্টের। এছাড়াও আমরা ডাইরেক্টলি এশিয়ান পেন্টের ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করতে পারি। অনেক সময় স্কিনার.in ডাটার সঙ্গে
অ্যানুয়াল রিপোর্টের যে ডাটাটা থাকে সেটার সঙ্গে ডিসক্রিপেন্সি দেখা যায়, তাই জন্য আমরা skinner.com-এর ডাটা ইউজ করবো না, আমরা অ্যানুয়াল রিপোর্টের ডাটা ইউজ করবো। আমরা এবার এশিয়ান পেন্টের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখব। আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে পার্ট, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, দ্বিতীয় হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তৃতীয়টা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আমরা এবার প্রথম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিটা দেখব। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মানে কোম্পানির মেন বিজনেস থেকে কত টাকা ক্যাশ জেনারেট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এশিয়ান পেন্টের প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে 5,688 কোটি টাকা 2022 সালে। ডিপ্রিসিয়েশন একটা নন ক্যাশ এক্সপেন্স, তার 858 কোটি টাকা অ্যাড হয়েছে এখানে। প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট ইকুইপমেন্ট বিক্রি করে কোম্পানিতে 11 কোটি টাকা লাভ হয়েছে, এটা একটা নন অপারেটিং ইনকাম, তাহলে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট। লিজ টার্মিনেশনের ফলে কোম্পানিতে কিছু ইন্টারেস্ট দিতে হয়েছে 2,96 লাখ টাকা মতো, সেটা ইন্টারেস্ট পার্টটা অপারেটিং অ্যাক্টিভিটিতে বাদ যাবে এবং প্রিন্সিপাল পার্টটা ফিনান্সিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস হবে। ফাইন্যান্স কস্ট এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির পার্ট, তাই জন্য এখানে নন অপারেটিং অ্যাক্টিভিটিতে এটা অ্যাড হবে, ফিনান্সিং অ্যাক্টিভিটিতে এটা গিয়ে মাইনাস হবে। ডাউটফুল ডেট, ব্যাড ডেট দুটোই নন ক্যাশ এক্সপেন্স, এর ফলে কোম্পানি থেকে কোনো ক্যাশ আউটফ্লো হয় না, তাই জন্য এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে। ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, শেয়ার প্রফিট অ্যাসোসিয়েট কোম্পানি, এই তিনটেই নন অপারেটিং ইনকাম, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে এবং অপারেটিং অ্যাক্টিভিটি থেকে এটা মাইনাস হবে। ইম্পায়ারমেন্ট লস এটা নন ক্যাশ এক্সপেন্স একটা, তাই জন্য অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে। নেট গেন অ্যারাইজিং অন ফাইন্যান্সিয়াল অ্যাসেট মেজার অ্যাট ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট লস, এটা নন ক্যাশ গেন, তাই এটা অপারেটিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস হবে। হলো লস অন আর্ন ডেরিভেটিভ অ্যান্ড গ্রস অব্লিগেশন টুয়ার্ড অ্যাকুইজিশন, এটার ফলে কোম্পানি থেকে কোনো ক্যাশ আউটফ্লো হয় না, তো এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে। শেয়ার বেসড পেমেন্ট এক্সপেন্স, এটার ফলে কোম্পানি থেকে ইমিডিয়েটলি কোনো ক্যাশ আউটফ্লো হয় না, তাই এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে। রিভার্সাল অফ গভর্নমেন্ট গ্র্যান্ট, এটার জন্য কোম্পানি থেকে 27.58 কোটি টাকা আউটফ্লো হয়েছে, তাই জন্য এটা অপারেটিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস হবে। গভর্নমেন্ট গ্র্যান্ট থেকে 1,54 লাখ টাকা ইনকাম হয়েছে, এটা অপারেটিং অ্যাক্টিভিটি পাস নয়, তাই জন্য অপারেটিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস হবে। আনরিয়েলাইজ ফরেন এক্সচেঞ্জ লস, এটা এখনও রিয়েলাইজ হয় না, তাই জন্য কোম্পানি থেকে কোনো ক্যাশ আউটফ্লো হয় না, তাই জন্য এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে 21.94 কোটি টাকা। ফরেন এক্সচেঞ্জ থেকে 4,88 টাকা লাভ হয়েছে, তাই এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস 6,459 কোটি টাকা। ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কারেন্ট অ্যাসেট বাড়া মানে ক্যাশ আউটফ্লো হচ্ছে, কারেন্ট অ্যাসেট কমা মানে ক্যাশ ইনফ্লো হচ্ছে। কারেন্ট লায়াবিলিটিস বাড়া মানে ক্যাশ ইনফ্লো হচ্ছে, কারেন্ট লায়াবিলিটিস কমা মানে ক্যাশ আউটফ্লো হচ্ছে। ট্রেড রিসিভেবল একটা কারেন্ট অ্যাসেট, ট্রেড রিসিভেবল বেড়েছে 833 কোটি টাকা, তার মানে ক্যাশ আউটফ্লো হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট একটা কারেন্ট অ্যাসেট 156 কোটি টাকা কমেছে, তার মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 156 কোটি টাকা। ইনভেন্টরিজ একটা কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরিজ 55 কোটি টাকা বেড়েছে, তার মানে ক্যাশ আউটফ্লো হয়েছে 55 কোটি টাকা। আদার অ্যাসেটটা কারেন্ট অ্যাসেটটা 26 কোটি টাকা বেড়েছে, মানে 26 কোটি টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে। ট্রেড পেয়েবল একটা কারেন্ট লায়াবিলিটিস, ট্রেড পেয়েবল কমেছে 538 কোটি টাকা, তার মানে ক্যাশ আউটফ্লো হয়েছে 538 কোটি টাকা। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস একটা কারেন্ট লায়াবিলিটিস, এটা 441 কোটি টাকা বেড়েছে, মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 441 কোটি টাকা। আদার লায়াবিলিটিস অ্যান্ড প্রভিশন 85 কোটি টাকা বেড়েছে, মানে ক্যাশ ইনফ্লো হয়েছে। আগের বারের তুলনায় ট্রেড রিসিভেবল এবং ইনভেন্টরিসে কম টাকা ব্লক হয়েছে, এটা কোম্পানির জন্য একটা পজিটিভ দিক। ওয়ার্কিং ক্যাপিটালে প্লাস মাইনাস করার পর ক্যাশ জেনারেটেড ফর অপারেটিং অ্যাক্টিভিটি হয়েছে 5,687 কোটি টাকা। এশিয়ান পেন্ট 1,494 কোটি টাকার ইনকাম ট্যাক্স পেড করেছে, মানে 1,494 কোটি টাকা এশিয়ান পেন্ট থেকে ক্যাশ আউটফ্লো হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নেট ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি 4,193 কোটি টাকা হয়েছে, এর মানে কোম্পানির মেন বিজনেস থেকে 4,193 কোটি টাকা ক্যাশ জেনারেট করেছে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং একদিকে বোঝা যায় কোম্পানি কত টাকা অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট পারচেস করেছে, কত টাকা ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট সেল করেছে। যদি অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট পারচেস করে থাকে তাহলে ক্যাশ আউটফ্লো হয়েছে, অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট যদি সেল করে থাকে ক্যাশ ইনফ্লো হয়েছে। এশিয়ান পেন্ট প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট পারচেস করেছে 1,273 কোটি টাকা, এর মানে ক্যাশ আউটফ্লো হয়েছে 1,273 কোটি টাকা। আগের বারের তুলনায় এশিয়ান পেন্ট ডবল অ্যাসেট পারচেস করেছে, এটা এশিয়ান পেন্টের শেয়ার হোল্ডারদের জন্য পজিটিভ দিক। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড সেল ইকুইপমেন্ট সেল করেছে 25 কোটি টাকা, এর জন্য ক্যাশ ইনফ্লো হয়েছে। রাইট অফ ইস্যু অ্যাসেট অ্যাকোয়ার করেছে 172 কোটি টাকা, এটার জন্য 172 কোটি টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে। কারেন্ট ইনভেস্টমেন্ট 146 কোটি টাকা পারচেস করেছে, এটার জন্য ক্যাশ আউটফ্লো হয়েছে 146 কোটি টাকা। নন কারেন্ট ইনভেস্টমেন্ট সেল করেছে 376 কোটি টাকা, মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 376 কোটি টাকা। কারেন্ট ইনভেস্টমেন্ট সেল করেছে 69 কোটি টাকা, মানে 69 কোটি টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে। টার্ম ডিপোজিট করেছে ব্যাংকে 118 কোটি টাকা, তার মানে ক্যাশ আউটফ্লো হচ্ছে 118 কোটি টাকা। ইনভেস্টমেন্ট করেছে অ্যাসোসিয়েট কোম্পানিতে 179 কোটি টাকা, মানে 179 কোটি টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে কোম্পানি থেকে। ইন্টারেস্ট রিসিভ করেছে 87 কোটি টাকা, তার মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 87 কোটি টাকা। ডিভিডেন্ড পেয়েছে অ্যাসোসিয়েট কোম্পানি থেকে 42 কোটি টাকা, তার মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 42 কোটি টাকা। ডিভিডেন্ড রিসিভ করেছে আদার্স কোম্পানিগুলো থেকে 13 কোটি টাকা, এটা ক্যাশ ইনফ্লো হয়েছে।
টোটাল ইনভেস্টিং অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যাশ আউটফ্লো হয়েছে 1274 কোটি টাকা। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারটা বোঝা যায়। কোম্পানি কত টাকা শেয়ার ইস্যু করেছে, কত টাকা লোন নিয়েছে, কত টাকা লোন রিপেমেন্ট করেছে, ডিভিডেন্ড কত টাকা দিয়েছে শেয়ার হোল্ডারদের, বাইব্যাক কত টাকা করেছে, এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যায়। এশিয়ান পেন্ট নন কারেন্ট বরোয়িং করেছে 94 কোটি টাকা, মানে 94 কোটি টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে কোম্পানিতে। এশিয়ান পেন্ট নন কারেন্ট বরোয়িং 15 কোটি টাকা রিপেমেন্ট করেছে, মানে 15 কোটি টাকা কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হয়েছে। এশিয়ান পেন্ট কারেন্ট বরোয়িং নিয়েছে 159 কোটি টাকা, মানে ক্যাশ ইনফ্লো হয়েছে 159 কোটি টাকা। এশিয়ান পেন্ট কোনো বিল অ্যাকসেপ্ট করেছে, এর জন্য ক্যাশ আউটফ্লো হয়েছে 8,97,00,000 টাকা। লিজ লাইবিলিটি পেমেন্ট করেছে 255 কোটি টাকা, এটার জন্য কোম্পানি থেকে 255 কোটি টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে। ফাইন্যান্সিং কস্ট পেমেন্ট করেছে 141 কোটি টাকা, এর জন্য ক্যাশ আউটফ্লো হয়েছে 148 কোটি টাকা। হিসেবের জন্য 35 কোটি টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে। শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে 1936 কোটি টাকা, এর জন্য ক্যাশ আউটফ্লো হয়েছে। টোটাল ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির মধ্যে 2140 কোটি টাকা খরচা করেছে এশিয়ান পেন্ট। টোটাল অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি এবং ফিনান্সিং অ্যাক্টিভিটি টোটাল মিলিয়ে এশিয়ান পেন্ট 778 কোটি টাকা ক্যাশ জেনারেট করেছে। এর আগের বারে এশিয়ান পেন্টের কাছে ক্যাশ ছিল 2283 কোটি টাকা এবং এক্সচেঞ্জ লস হয়েছে এশিয়ান পেন্টের 7.7 কোটি টাকা। টোটাল এশিয়ান পেন্টের কাছে ক্যাশ আছে 31 মার্চ 2023 সালে 3054 কোটি টাকা। আমরা ইন্ডিগো পেন্টের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি। প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে ইন্ডিগো পেন্টের 155 কোটি টাকা, তার সঙ্গে নন ক্যাশ এক্সপেন্সগুলো অ্যাড হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি নন অপারেটিং ইনকামগুলো এখান থেকে বাদ হয়েছে। তারপরে গিয়ে এখানে আমরা অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়েছি। আমরা তারপরে দেখতে পাচ্ছি 9,22,00,000 টাকা মতো ট্রেড পেয়েবল ইনক্রিজ হয়েছে কোম্পানিতে। আদার্স লাইবিলিটি ইনক্রিজ হয়েছে 52 লাখ টাকা মতো এবং প্রভিশন ইনক্রিজ করেছে 2,30,00,000 টাকা মতো। আগের বছর ট্রেড রিসিভেবল ছিল 50 কোটি টাকা মতো, এবছরে ট্রেড রিসিভেবল হচ্ছে 28 কোটি টাকা, যেটা কোম্পানির জন্য একটা পজিটিভ দিক। ইনভেন্টরিটা যদি আমরা দেখি, ইনভেন্টরিটা ডিক্রিজ করেছে 6,18,000 টাকা মতো। আদার অ্যাসেটে যদি আমরা দেখি, আদার অ্যাসেট ইনক্রিজ করেছে 33 কোটি টাকা মতো। আদার ফিনান্সিয়াল অ্যাসেট 16 লাখ টাকা মতো ইনক্রিজ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোম্পানি ট্যাক্স দিয়েছে 24 কোটি টাকা মতো। এরপর আমরা দেখতে পাচ্ছি নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি 110 কোটি টাকা মতো। এটা যদি আগের বছর থেকে, এটা যদি আমরা আগের বছরের সঙ্গে তুলনা করি, অপারেটিং অ্যাক্টিভিটি আগের বছর থেকে বছরে ডবল হয়ে গেছে প্রায় ইন্ডিগো পেন্টের। আমরা যদি ইন্ডিগো পেন্টের CFY প্যাডি রেশিওটা 2021-22 সালে দেখি, তাহলে দেখব কিনা যে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে জেনারেট হয়েছে 65 কোটি টাকা মতো এবং প্রফিট আফটার ট্যাক্স ছিল 84 কোটি টাকা মতো, মানে প্রায় 0.74 ছিল। আর 2021-22 সালে সেটা দাঁড়িয়েছে কিনা যে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি 110 কোটি টাকা মতো জেনারেট হয়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স জেনারেট হয়েছে 130 কোটি টাকা মতো। তার মানে CFY প্যাড রেশিওটা হচ্ছে 0.84। তার মানে কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাশ ম্যানেজমেন্টে আস্তে আস্তে এফিসিয়েন্টি বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। ইনভেস্টিং অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যায় কোম্পানি কোথায় কত টাকা ইনভেস্ট করেছে। যদি ফিগারটা নেগেটিভে শো করে তার মানে কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে, যদি ফিগারটা পজিটিভ শো করে তাহলে কোম্পানি থেকে ক্যাশ ইনফ্লো হয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইন্ডিগো পেন্ট 199 কোটি টাকার ইকুইপমেন্ট প্ল্যান্ট প্রপার্টি পারচেস করেছে, তাহলে ফিগারটা নেগেটিভ শো করছে। তারপরে কোম্পানি সেল করেছে প্ল্যান্ট ইকুইপমেন্ট 2,28,00,000 টাকা মতো, তাহলে ফিগারটা পজিটিভ শো করছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট পারচেস করেছে 30 কোটি টাকা, তাই জন্য ফিগারটা নেগেটিভ শো করছে। 79 কোটি টাকা শর্ট টার্ম ইনভেস্ট সেল করেছে, তাহলে ফিগারটা পজিটিভ শো হচ্ছে। ব্যাংকে টার্ম ডিপোজিট করেছে 14 কোটি টাকা, তাহলে ফিগারটা নেগেটিভ শো হচ্ছে। ব্যাংক ডিপোজিট ম্যাচুরিটি হচ্ছে 75 কোটি টাকা মতো, এটা কোম্পানির জন্য ইনফ্লো, তাই জন্য ফিগারটা পজিটিভ শো হচ্ছে। ইন্টারেস্ট রিসিপ্ট হচ্ছে 2,53,00,000 টাকা মতো, এটা কোম্পানির জন্য ক্যাশ ইনফ্লো, তাই জন্য ফিগারটা পজিটিভ শো করছে। আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে কোম্পানি 84 কোটি টাকা খরচা করেছে, কেন ফিগারটা নেগেটিভ শো হচ্ছে। ফিনান্সিং অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারটা বোঝা যায়। কোম্পানি কত টাকা শেয়ার ইস্যু করেছে, কত টাকা লোন নিয়েছে, কত টাকা লোনের রিপেমেন্ট করেছে, ডিভিডেন্ড কত টাকা শেয়ার হোল্ডারদের পে করেছে, বাইব্যাক করেছে, এগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটি থেকে বোঝা যায়। ইন্ডিগো পেন্ট ইসপের মাধ্যমে শেয়ার ইস্যু করেছে 1,93,00,000 টাকা, লিজ লাইবিলিটি প্রিন্সিপাল পেমেন্ট করেছে 5,81,00,000 টাকা এবং ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের পেড করেছে 14 কোটি টাকা। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে ইন্ডিগো পেন্টের কোনো ক্যাশ ফ্লো হয়নি, ক্যাশ আউটফ্লো হয়েছে 20 কোটি টাকা। ইন্ডিগো পেন্ট টোটাল ক্যাশ জেনারেট করেছে 2022-23 সালে 11 কোটি টাকা এবং আগের বছর ইন্ডিগো পেন্টের ক্যাশ ব্যালেন্স ছিল 35 কোটি টাকা। ইন্ডিগো পেন্টের ক্যাশ ব্যালেন্স হয়েছে 2022-23 সালের শেষে 47 কোটি টাকা। ফ্রি ক্যাশ ফ্লো মানে এক্সেস অপারেটিং ক্যাশ যেটা বিজনেস জেনারেট করেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার পর। ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা মানে ল্যান্ড পারচেস করা, বিল্ডিং কেনা, প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট ইকুইপমেন্ট কেনা। ফ্রি ক্যাশ ফ্লো হলো ইমপ্রুভ ভার্সন প্রফিট আফটার ট্যাক্স। অনেক কোম্পানি আমরা প্রফিট আফটার ট্যাক্স পজিটিভ দেখবো কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ দেখবো, সেই সব কোম্পানিগুলো ইন্ট্রিনসিক ভ্যালু 0। ফ্রি ক্যাশ ফ্লোর মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাশকে কত ভালোভাবে ম্যানেজ করছে। ওয়ারেন বাফেটের মতে ফ্রি ক্যাশ ফ্লো হলো ওনার ইনকাম। ফ্রি ক্যাশ ফ্লোর ফর্মুলা হলো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মাইনাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
যেসব কোম্পানির রিটার্ন অন ইকুইটি 10-এর কাছাকাছি সেসব কোম্পানিগুলোর ম্যাক্সিমাম চার্জ অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ। এশিয়ান পেইন্ট নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে জেনারেট করেছে 4193 কোটি টাকা এবং 1273 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে। টোটাল এশিয়ান পেইন্ট ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে 2920 কোটি টাকা। আমরা যদি দেখি ইন্ডিগো পেইন্ট কত ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে তাহলে দেখবো কিনা যে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি জেনারেট করেছে কোম্পানি 110 কোটি টাকা এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোম্পানি করেছে 199 কোটি টাকা মতো। তার মানে কোম্পানি কোনো ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করে না এখানে। এটা একটা নেগেটিভ দিক। যখন বুল মার্কেট থাকবে তখন এটা কোনো ম্যাটার করে না, কিন্তু বিয়ার মার্কেটে যদি এশিয়ান পেইন্ট 20% ফল করে তাহলে ইন্ডিগো পেইন্ট প্রায় 50-60% ফল করবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সব ইন্ডাস্ট্রিতে ইউজফুল নয়, যেমন এনবিএফসি ব্যাংক, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচারে, এইসব ইন্ডাস্ট্রিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনভেস্টমেন্টের সময় না চেক করলেও হয়।